আচ্ছা, আগের দিন তো আমরা যেটা করেছিলাম যে জেনেটিক্সই চলছিল আমাদের। তো আমরা এক্স লিঙ্ক রিসেসিভ অবধি দেখেছি যে কিভাবে ইনহেরিটেন্স প্যাটার্নটা হয় বা কি কি ট্রেডস একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিভাবে যায় সেটা দেখেছি। মেথডস গুলো দেখেছি জেনেটিক্সের, কি কি মেথডস অ্যাপ্লাই করে হিউম্যান জেনেটিক্স স্টাডি করা হয়। কিছু এক্সাম্পলস দেখেছি, যেমন পিটিসির মতো একটা এক্সাম্পল দেখেছি, যেটা অটোসোমাল ডমিনেন্টের একটা এক্সাম্পল। এইবার আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তো পলিজেনিক ইনহেরিটেন্সে কি হয়, পলিজেনিক এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যেখানে মাল্টিপল জিনস কাজ করে একটা একটা ক্যারেক্টার ফর্ম করার জন্য। মানে একটা ক্যারেক্টার যে তৈরি হচ্ছে সেইটা তৈরি হওয়ার জন্য মাল্টিপল জিনের মানে জিন তাকে এফেক্ট করছে, যার জন্যই ওই ক্যারেক্টারটা কিন্তু ফর্ম করছে। তাই জন্য এটাকে পলিজেনিক ক্যারেক্টার বা পলিজেনিক ইনহেরিটেন্স বলা হচ্ছে আর কি। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা হাইট, ওয়েট, এইগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেগুলো হচ্ছে বিভিন্ন মানে মাল্টিপল জিন দ্বারা কন্ট্রোল হয়। একটা সিঙ্গেল জিন দ্বারা কিন্তু কন্ট্রোল হয় না। তো তার জন্য এই যে হাইট, ওয়েট এগুলো যদিও আমাদের একটা ফেনোটিপিক এক্সপ্রেশন দেয়, মানে আমাদের বাহ্যিক একটা কিছু অবস্থান আর কি আমরা বুঝতে পারি, কারো হাইটটা কত বা কারো ওয়েটটা কত, যেটা বাইরে থেকে আমরা বুঝতে পারি। তো সেটা যাই হোক, কিন্তু একটা জিনের প্রভাবে মানে মাল্টিপল জিনের প্রভাবে হচ্ছে সেই হাইট কার কতটা হবে বা কার কতটা হবে না, সেটা কিন্তু নির্ভর করছে যে এতগুলো জিন কিভাবে তাকে ইনফ্লুয়েন্স করবে। এছাড়া জিনের ইনফ্লুয়েন্স ছাড়াও আমরা জানি যে এনভায়রনমেন্টালও বিভিন্ন ইনফ্লুয়েন্স থাকে, যার জন্য আমাদের, যেটা আমরা গ্রোথে পড়েছি, বিভিন্ন গ্রোথের ফ্যাক্টর থাকে, যার জন্য হাইট ওয়েটটা কিন্তু ভ্যারি করে আর কি, মানে গ্রোথটা কিভাবে হবে না হবে সেটা ভ্যারি করে যায়। তো এইবার পলিজেনিক যে এই ইনহেরিটেন্স যেটা যেটা অটোজোমাল ইনহেরিটেন্স, তারপরে তোমার সেক্স এক্স লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্স আমরা পড়েছি, সেরকম পলিজেনিক ইনহেরিটেন্সেরও কিছু ফিচার্স আছে। যে এটা কিরকম হয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ভেরিয়েশন প্রসেস, যে কন্টিনিউয়াসলি ভেরিয়েশন হয়ে চলেছে। তারপর এটা একটা কমপ্লেক্স প্যাটার্ন, কারণ বুঝতেই পারছো এটা মাল্টিপল জিন কাজ করছে। তো সেক্ষেত্রে এটা প্যাটার্নটা অবশ্যই কমপ্লেক্স হবে। এনভায়রনমেন্টটা ইনফ্লুয়েন্স করছে, সেটা একটা ফ্যাক্টর। গ্রেট ভ্যারাইটি অফ জেনোটাইপ দেখতে পাওয়া যাচ্ছে এখানে, যেহেতু জিন অনেকগুলো জিন ইনভলভড আছে, তাই জন্য জেনোটাইপ প্যাটার্নটাও মানে অনেক রকম জেনোটাইপ প্যাটার্ন দেখতে পাওয়া যেতে পারে। তারপরে ডমিনেন্স দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম, যেটা ইনকমপ্লিট ডমিনেন্সও হতে পারে আর কি, সেরকমও দেখতে পাওয়া যায় আর কি। ফেনোটিপিক যে এক্সপ্রেশনস গুলো সেগুলো আবার বিভিন্ন রকমের মিক্সচার দেখতে পাওয়া যায়, যেগুলো হয়তো প্যারেন্টাল ফেনোটিপিক এক্সপ্রেশন ছিল, তাছাড়াও কিছু মিক্সচার দেখতে পাওয়া যাচ্ছে। কারণ ভেরিয়াস জিন যেহেতু কাজ করছে, কি ধরনের ঠিক এক্সপ্রেশনটা আসবে সেটা কিন্তু বলাটা মুশকিল হয়ে যায় আর কি এক্ষেত্রে। তো এক্ষেত্রে ভেরিয়েশনটা একটু বেশি দেখতে পাওয়া যায়, সেটা একটা। তারপরে দেখতে পাওয়া যায় যে বেল শেপ একটা কার্ভ ফর্ম করে। যদি আমরা এই পপুলেশনটাকে একটা গ্রাফিক্যাল ইমপ্লিমেন্টেশন করি, তাহলে সেটা একটা বেল শেপড কার্ভড হয়ে যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এবার যেটা দেখবো যে এক্সাম্পল দিয়ে দেখবো, যেমন আই কালারটা হচ্ছে একটা পলিজেনিক ট্রেট। তো আই কালারের মাধ্যমে মানে আই কালারটার জন্য আই কালার কার কিরকম হবে সেটা জন্য কিন্তু অনেকগুলো জিন কাজ করে, অনেকগুলো জিনের এফেক্ট এর জন্য দায়ী আর কি, কিরকম আলটিমেটলি হবে। কারোর আই কালার ব্রাউন হয়, কারোর আই কালার মানে পিগমেন্টেশন গুলো এক একজনের এক এক রকমের হয়, ব্লু হয়, কারোর গ্রিনিশ হয়, কারোর হ্যাজেল হয়। তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়, কিন্তু এক একটা পপুলেশনে ইনফ্যাক্ট এক এক রকম আই কালার দেখতে পাওয়া যায়। তো এরকম আই কালারের জন্য দায়ী হচ্ছে এই পলিজেনিক জিন ফ্যাক্টরস। তো এখানে যেটা হয়, আই কালারের আমরা যদি আই কালারের ফর্ম গুলোকে একটা ক্যাপিটাল এ একটা স্মল এ ধরে নিই, এটাকে ক্যাপিটাল বি এটা স্মল বি ধরে নিই,
মানে বি আর এ এটাকে যদি ধরে নেই আর কি, এবং স্মল এবং ক্যাপিটাল করে, তাহলে সেই রেজাল্টটা কি আসবে সেইটা একটু দেখবো। এই চেকার বোর্ডে বসিয়েছি দেখো, এখানে ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল বি, সেটাকে চেকার বোর্ডে ক্রস করিয়ে তাকে আমরা তার রেজাল্টস গুলো বার করেছি। এইবার প্রথমে যে রেজাল্ট আসতে পারে যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এবং এখানে স্মল এ, স্মল বি, স্মল বি। তো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি মানে হচ্ছে ডার্কেস্ট আই কালার, সেটা এই ফর্মটা হচ্ছে ডার্কেস্ট, আর এটা হচ্ছে লাইটেস্ট। এইটা হচ্ছে সব থেকে বেশি আর কি, কি বলবো, মানে ডিফারেন্ট। আর এই মাঝখানে যেগুলো, সেগুলো আর কি ওই ডোমিনেন্স দেখা যাচ্ছে, কোনোটা একটু লাইট, কোনোটা একটু আরেকটু হচ্ছে আরেকটু ধরো লাইটের থেকে আরেকটু বেশি ডার্কের দিকে যাচ্ছে, এরকম ভাবে ভেরিয়েশন দেখা যাচ্ছে। তো এইগুলোকে যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, মানে এইখানে যদি দেখো এখানে বসানো হয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে, যদি এদিকে হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, আর এদিকে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি বসানো হয়, যেটা এরকম এরকম ভাবে দেখানো হয়েছে, তো বসানো হলে এরকম একটা বেল শেপ ফর্মেশন কিন্তু আসছে, কার্ভটা বেল শেপড হচ্ছে, যেটা এর আগেই বলা হলো শুরুতেই পলিজেনিক ইনহেরিটেন্সে, যে ওটা একটা বেল শেপ কার্ভ কিন্তু ফর্ম করে। তো সেটা এক্ষেত্রেও করেছে আর কি, কিছু আলাদা বিষয় নয়। তো এইটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, এর প্যাটার্নটা হচ্ছে এই রকম ভাবে এটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায়। আর এর এক্সাম্পল স্বরূপ হচ্ছে এইটা বলা যেতে পারে আই কালার দিয়ে লেখা যেতে পারে, ঠিক আছে, যে আই কালারের পিগমেন্টেশনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, এবং সেইটা কিভাবে আমরা রিপ্রেজেন্টেড হয় আর কি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, সেইটা এখানে দেখানো হয়েছে। তোমরা যখন আনসার্স লিখবে, যে শর্ট নোট আসে অনেক সময়, যে পলিজেনিক ইনহেরিটেন্স নিয়ে কিছু লেখো আর কি, বা পলিজেনিক বলতে কি বোঝানো হচ্ছে, সেই কনসেপশনটা কি আছে সেইটা এক্সপ্লেন করো, তারপরে একটা এক্সাম্পল দিয়ে সেটা আরো ডিটেলে সেটা লেখো। তো সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে তোমাদের, প্রথমে পলিজেনিক ইনহেরিটেন্সটা কি জিনিস, তারপরে তার ইনহেরিটেন্স প্যাটার্নটা কিরকম কি আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি আছে সেগুলো লিখতে হবে। তারপর এক্সাম্পল স্বরূপ তোমরা আই কালার দিয়ে বলতে পারো, আই কালার একটা পলিজেনিক ট্রেট, সেইটা কিরকম ভাবে হয়, মানে ইনহেরিটেন্সটা হয় সেইটা বলা যেতে পারে। আর অবশ্যই চেকার বোর্ড দেবে এবং এই গ্রাফ দিয়ে এটা আঁকবে, তাহলে বেল শেপ যেটা ফর্ম সত্যিই করে সেটা বোঝা যাবে আর কি। আচ্ছা বেশ, এইবার যেটা চলে যাব যেটা হচ্ছে পলিমরফিজম। এখন আগে ছিল পলিজেনিক, এবার হচ্ছে পলিমরফিক ট্রেট। তো পলিমরফিক ট্রেটটা কি জিনিস, তো এখানে যেটা হচ্ছে মরফোলজি, মানে মরফোলজি শব্দটা থেকেই হচ্ছে পলি আর মরফোলজি দুটো মিলিয়ে পলিমরফিজম সেই শব্দটা আসছে আর কি। তো পলিমরফিজম মানে হচ্ছে মানে পলি মানে সেই আবার মাল্টিপলের গল্প চলে আসছে। তো মাল্টিপল মরফোলজিক্যাল যে এক্সপ্রেশনস গুলো যেগুলো ডিটারমাইন করে যে জিন্স গুলো, সেই তারাই হচ্ছে বেসিক্যালি পলিমরফিক জিন্স আর কি। তো সেখানেও আবার ওই এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্সও থাকে, তা সত্ত্বেও এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সের থেকেও যে বেশি জিনের ইনফ্লুয়েন্সই থাকে, কারণ পলিজেনিক আবার সেই এখানেও কিন্তু পলিমরফিজমের মধ্যে কিন্তু এখানে সেই পলিটা কমন আর কি, মানে সে এখানেও বিভিন্ন রকম ফ্যাক্টরস কাজ করছে, যার জন্য কিন্তু এই এক্সপ্রেশনস গুলো মানে জেনেটিক যে এক্সপ্রেশনস গুলো সেইগুলো আসছে এবং সেগুলো বাহ্যিক ভাবে প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে পলিমরফিজম বলা হচ্ছে, আর ওটা পলিজেনিক বলা হচ্ছে। ডিফারেন্সটা এটা। তো এখানে কি হচ্ছে, যে এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি সিকল সেল অ্যানিমিয়া, এবিও ব্লাড গ্রুপস, টাই সেক্স ডিজিজ, এইগুলো হচ্ছে এক্সাম্পল। মানে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম যেটা, সেই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে আমাদের এক একজনের এক এক রকমের ব্লাড গ্রুপ দেখতে পাওয়া যায়, কারোর এ, কারোর বি, কারোর এ বি, কারোর ও, এরকম ব্লাড গ্রুপ দেখতে পাওয়া যায় এক একজনের। তো এই ব্লাড গ্রুপটা এক একজনের এক এক রকম হওয়ার পিছনে যে জিন্স গুলো দায়ী, বা যে জিন্স গুলোর ইনহেরিটেন্স প্যাটার্ন মানে আর কি এগুলো নির্ধারণ করে যে কার কোনটা হবে, সেইটার জন্য কিন্তু পলিমরফিজম দায়ী আর কি। পলিমরফিক জিন্সের গুলোর প্রভাবেই কিন্তু এই আমাদের এই ভেরিয়েশনস গুলো দেখতে পাওয়া যায়, বা সিকেল সেল অ্যানিমিয়া সেটাও কিন্তু একটা পলিমরফিক ডিজিজ বলা যেতে পারে আর কি।
তো এক্সাম্পল হিসাবে এবার যেটা দেখবো যে এবিও ব্লাড গ্রুপ যেটা বললাম, যেটা পলিমরফিক একটা ব্যাপার, যে এক একজনের এক এক রকমের ব্লাড গ্রুপ দেখতে পাওয়া যায় আর কি। তার জন্য এক একটা অ্যালিল ডিপেন্ড করে যায় যে কোন অ্যালিলটা কাকে লিড করবে, এবং সেই অ্যালিলটার প্রভাবেই কিন্তু তার বডিতে অ্যান্টিজেনটা কি থাকবে, সেইটা দিয়েই কিন্তু তার ব্লাড গ্রুপটা ফর্ম করবে। এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির কোনো কনসেপশন আছে যে কি হয়? কি বলতো? অ্যান্টিজেনটা ফরেন বডি, ওর রেসপেক্টে যেটা ইমিউনিটি তৈরি হয় সেটাই অ্যান্টিবডি। এক্স্যাক্টলি। তো সেখানে আমাদের যে ব্লাড গ্রুপ গুলো ফর্ম করে, সেখানেও কিন্তু এই অ্যালিলিক এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে অ্যালিল কি ধরনের আমাদের অ্যান্টিজেন বা অ্যান্টিবডি তৈরি হবে আর কি। মানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এখানে একটা ফ্যাক্টর করে যায়। যখন আমরা কারো ব্লাড গ্রুপ টেস্ট করি না, তখন আমরা ওই এক ফোঁটা ব্লাড নিয়ে তারপর তার মধ্যে একটা অ্যান্টিজেন লিকুইড তাদের মধ্যে প্রয়োগ করি। প্রয়োগ করলে তারপরে তার মধ্যে চেঞ্জেস গুলো লক্ষ্য করি, যে তার মধ্যে কি চেঞ্জেস আসছে, মানে কোনোটা কি ছানা কেটে যাচ্ছে নাকি কোনোটা জমাট বেঁধে যাচ্ছে। যদি সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্লাড গ্রুপটা নির্ধারিত হয়। কারণ যদি ছানা কেটে যায়, তার মানে সেই মানে অ্যান্টিজেন এ বা অ্যান্টিজেন বি যদি আমি দিয়ে থাকি, তাহলে সেটার সাথে কম্প্যাটেবল নয়। তার মানে সেটা এ বা বি যেটা হবে আর কি, রেজাল্টেন্ট যেটা হবে আর কি, সেটার সাথে মানে পরিবর্তনটা দেখা যাবে সেইভাবে, যে কোন অ্যান্টিজেনটা দিচ্ছ আর তুমি কোন ব্লাড স্যাম্পেলটা দিচ্ছ। এইভাবে চেঞ্জেসটা কিন্তু আমরা এইভাবে ব্লাড গ্রুপ আর কি মানে টেস্ট করা হয় বেসিক্যালি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে বিভিন্ন যে ব্লাড টাইপ গুলো আর কি, মানে মেকানিজম গুলো, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ মেকানিজম, যে কার কোন অ্যালিলিক এক্সপ্রেশন থাকবে, সেটা কোনটা হোমোজাইগাস হবে, কোনটা সেটা রিসেসিভ হবে, সেই যে ব্যাপারটা সেই অনুযায়ী তার ব্লাড গ্রুপটা হবে আর কি। তো এবার এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা কিভাবে হয় আর কি, দেখো এখানে জেনোটাইপ গুলো আছে, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, মানে সরি এটা হচ্ছে অ্যালিল এ এবং অ্যালিল বি, এই যে এক্সপ্রেশনটা, মানে একটা অ্যান্টিজেন থাকবে আর একটা অ্যালিলিক ফরমেশন থাকবে, সেখান থেকে ফেনোটিপিক এক্সপ্রেশনটা একটা বেরোবে। তাহলে সেখানে এ বেরোলো, এখানে আই থাকলে শুধু এ বেরোবে, মানে অ্যালিল আই থাকলে সেখানে এ ফেনোটাইপ হবে। আর কি কি কন্ডিশনে এ ফেনোটাইপ হবে, কি কি কন্ডিশনে বি ফেনোটাইপ হবে, এবং কি কন্ডিশনে এ বি এবং ও হবে, সেই জেনোটাইপ এবং ফেনোটাইপের একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে আর কি, মানে কোনটা এখানে কোডমিনেন্ট হবে আর কি, বা কোনটা হচ্ছে এবি ক্ষেত্রে যেরকম হচ্ছে কোডমিনেন্স থেকে যাচ্ছে, মানে দুটো একসাথে ডোমিনেট করছে আর কি, এও ডোমিনেট করছে বিও ডোমিনেট করছে, তাই জন্য এটা কোডমিনেন্স হয়ে যাচ্ছে আর কি। তো অন্যদের ক্ষেত্রে কিন্তু সে একটা যে কোনো একটা এক্সপ্রেশন, অ্যালিলিক এক্সপ্রেশন ডোমিনেট করছে, এ থাকলে এ, বি থাকলে বি, তারপরে ও থাকলে ও, মানে এখানে আই থাকছে শুধু যেটা অ্যান্টিজেন সেটা ও। কিন্তু বাকি এবির ক্ষেত্রে এটা এক্সেপশন, এবির ক্ষেত্রে কিন্তু কোডমিনেন্স এই ফ্যাক্টরটা কিন্তু কাজ করছে। কোডমিনেন্স কি হয় জানো তো? একটাতে প্রাধান্য হয়, হ্যাঁ, ডোমিনেট করা আর কি একসাথে, যে ওই যে ডমিনেন্ট রিসেসিভ যে আমরা যেটা পড়েছিলাম আর কি। তো এখানে এই মানে এই দুটো অ্যালিলিক এক্সপ্রেশন আর কি দুটোই ডমিনেট করছে, একই সিচুয়েশনে দাঁড়িয়ে দুজনেই ডমিনেট করছে, তো সেই জন্য এটা হচ্ছে এবি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। এবার যেটা দেখবো যে পলিমরফিজম, যেটা এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে যে লিস্টটা যেটা আর কি, মানে ফাদার এবং মাদারের কি কি ব্লাড গ্রুপ থাকলে তাদের পসিবল চিলড্রেন কি কি হতে পারে। যেমন এ ফাদার থাকলে এ মাদার হলে এ হতে পারে পসিবল চিলড্রেন, আবার ও হতে পারে। এ এবং বি থাকলে এ বি হতে পারে, ও হতে পারে, এ হতে পারে, বি হতে পারে। বি বি থাকলে বি ও এগুলো হতে পারে। আর বি এ থাকলে এ বি ও এ বি এগুলো হতে পারে। এ ও থাকলে এ ও, বি ও থাকলে বি আর ও হবে। ও থাকলে আহ কোথায় গেল, হ্যাঁ এও হতে পারে। ও এ থাকলে এ ওই একই রেজাল্ট বেরোবে আর কি, সিমিলার। ও ও থাকলে তিনটে, সেটা কিন্তু ওই হবে। আর এ বি থাকলে এ হবে বি হতে
অথবা এ বি হবে আর কি। এ বি আর এ থাকলে এ বি এ বি এগুলো হতে পারে। তো এই হচ্ছে ফাদার আর মাদারের লিস্ট যাদের পসিবল চিলড্রেন কি হতে পারে এবিও ব্লাড গ্রুপের রেসপেক্টে। তো সেইটা হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে একটা পলিমরফিক ট্রেটের আর কি একটা ভালো এক্সাম্পল হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। যদি পলিমরফিজম আসে তখন তোমরা এই পলিমরফিজমটা কি সেটা এক্সপ্লেন করবে, তারপরে তার ইনহেরিটেন্স প্যাটার্নটা এক্সপ্লেন করবে, তারপরে তার এবিও ব্লাড গ্রুপের এক্সাম্পলটা দিয়ে তোমরা সেটাকে এক্সপ্লেন করবে। বা অনেক সময় প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে এবিও ব্লাড গ্রুপ কি ধরনের ইনহেরিটেন্স প্যাটার্ন ফলো করে, সেইটা হয়তো উত্তর হবে পলিমরফিজম। এবং তারপরে এবিও ব্লাড গ্রুপের কিভাবে আর কি তার জেনোটিপিক এক্সপ্রেশন বা ফেনোটিপিক এক্সপ্রেশনটা কি হয়, লিস্ট অফ ফাদার মাদার হতে পারে কি, সেইটা কিন্তু একটু টুইস্ট করে কোয়েশ্চেনটা দিতে পারে, কিন্তু উত্তর কিন্তু সেই একটাই হবে। সেই তোমাকে এই এবিওর ইনহেরিটেন্স প্যাটার্নটা নিয়ে তোমাকে লিখতে হবে, এক্সাম্পলটা এক্সপ্লেন করতে হবে এবং পলিমরফিজমটাকে বোঝাতে হবে। তো কোয়েশ্চেন ঘুরিয়ে আসলে কোনো সময় ঘাবড়ে কিন্তু যাবে না, উত্তর কিন্তু সেই একটাই হবে, এটাই। ঠিক আছে, এবার আসছি মাল্টিপল অ্যালিলস। এটা আরেকটা শর্ট নোট হিসেবে অনেক সময় আসি যে মাল্টিপল অ্যালিলিজমটা কি জিনিস। তো মাল্টিপল অ্যালিল হচ্ছে এখানে ওই মাল্টিপল অ্যালিলস মানে মানে কি বলবো সিরিজ অফ অ্যালিলস কাজ করছে জিনের মধ্যে। তো যেটা কি বলবো মানে অ্যালিল কি জিনিস জানো তো? আগের দিন আমি শর্ট নোটে লিখে দিয়েছিলাম যে অ্যালিল কি জিনিস হয়। ওটা অপোজিট ক্রোমোজোম। হ্যাঁ, না না না, অ্যালিল অ্যালিল। অ্যালিলটা মনে করো যে অ্যালিলটা কি ছিল, অ্যালিল অপোজিট ক্রোমোজোম কেন হবে? এটা তো আগেরটা ছিল সেটা এবিও বোঝাচ্ছিলাম যে অ্যান্টিবডি অ্যান্টিজেন সেটা বোঝাচ্ছিলাম। অ্যালিল অ্যালিল কিন্তু ডিফারেন্ট জিনিস। অ্যালিলটা আপনার ছিল মানে ওই মানে একটা জিনের ভেরিয়েন্ট ছিল তো না, জিনটা যেখানে লোকেট করছে, মাল্টিপল অ্যালিলস যেখানে জিনটা থাকছে আর কি, সেটাই কিন্তু অ্যালিল। যেই প্রথমে জেনেটিক্স এর শুরুতে একদম বলেছিলাম না যে অ্যালিল যেটা থাকছে সেটা জিনটাকে, ওই জিনটা হচ্ছে ভেহিকেল হচ্ছে আমাদের ইনহেরিটেন্স প্যাটার্নের, আর হচ্ছে অ্যালিলে থাকছে জিনটা, তারপর অ্যালিল এখানে মাল্টিপল সিরিজ অফ অ্যালিল কাজ করছে, অনেকগুলো থাকার জায়গা হয়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য একে মাল্টিপল অ্যালিলিজম বলছে আর কি, বা মাল্টিপল অ্যালিল যাই বলো আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে এখানে অটোজোমাল জিনও থাকছে, আবার তোমার ইয়েও থাকছে, সবাই থাকছে, মানে সবাই থাকতে পারে, কিন্তু মাল্টিপল অ্যালিলের জায়গাটা মাল্টিপল হয়ে যাচ্ছে। ঠিক আছে, পলিজেনিক পলিমরফিক ওটা ভুলে যাও, পলিজেনিক হচ্ছে মাল্টিপল জিনস থাকছে। তো আর পলিমরফিক এ হয়ে যাচ্ছে যেটা যে মাল্টিপল জিন যেটা ফেনোটাইপে এক্সপ্রেশনে মানে বাইরের যে বাহ্যিক এক্সপ্রেশনে এফেক্ট ফেলছে, সেটা হচ্ছে পলিমরফিক হয়ে যাচ্ছে। তো এখানে মাল্টিপল অ্যালিলিজম মেনি ফর্মস অফ এ সিঙ্গেল ক্যারেক্টার ক্যান অকার, এটা যেটা হচ্ছে আর কি মাল্টিপল অ্যালিলিজমে এসে দাঁড়িয়ে। তো ক্লাসিক এক্সাম্পল হচ্ছে অ্যালিলটা কি যেখানে লোকেট করছে ক্রোমোজোম সেটা অ্যালিল। সেটা অ্যালিল মানে জিনটা যেখানে লোকেশনটা হচ্ছে, জিন যেখানে থাকছে আর কি, তো সেই পজিশনটা মাল্টিপল হয়ে যাচ্ছে আর কি, অনেকগুলো জায়গা হয়ে যাচ্ছে। তো এবার কোন জিনটা কোন জায়গায় থাকবে সেই অনুযায়ী কিন্তু সে আবার সেই জিনটা অ্যাক্ট করবে, মানে প্রভাব ফেলবে, বিস্তার করবে। তো সেই জন্যই এটাকে মাল্টিপল অ্যালিলিজম বলছে। ঠিক আছে, যেমন এবিও ব্লাড গ্রুপ কিন্তু মাল্টিপল অ্যালিলিজমেরই এক্সাম্পল। যদি এবার তোমার প্রশ্ন আসে যে মাল্টিপল অ্যালিলিজমকে এক্সপ্লেন করো, তখনও কিন্তু তুমি এই এবিও ব্লাড গ্রুপের এক্সাম্পলটাকে কাজে লাগাতে পারবে। দেখো এখানে এবিও ব্লাড গ্রুপের যে এক্সাম্পলটা আমরা পড়লাম সেটা যেমন পলিমরফিক একটা ক্যারেক্টার, সেরকম মাল্টিপল অ্যালিলিকও একটা ক্যারেক্টার কিন্তু, কারণ এখানে মাল্টিপল অ্যালিলসও কিন্তু কাজ করছে। এখানে যখন আমরা বলছিলাম না যে আই অ্যালিলে থাকবে, আই অ্যালিল এটা লিড করবে, এখানে প্রোডাকশন হবে অ্যান্টিজেন হবে, অ্যালিল আইবি যেটা থাকবে সেখানে আবার অন্য অ্যান্টিজেন আই বিআই হবে। তো এইগুলো হচ্ছে অ্যালিলিক মাল্টিপল অ্যালিল কাজ করছে, প্লাস পলিমরফিজমও হচ্ছে আর কি। ঠিক আছে, তো অ্যালিলটা তো পড়েছিলাম যে স্পেসিফিক ভেরিয়েন্ট ফর্ম অফ জিন পড়েছিলাম।
হ্যাঁ, তো স্পেসিফিক ও তো লোকেশনটাই তো হচ্ছে না, মানে স্পেসিফিক যখন একটা স্পেসিফিক জিন একটা লোকেশনে থাকছে, সেই অ্যালিলে থাকছে, সেটা অ্যালিলটা তো লোকেশন একটা বেসিক্যালি, তাই না? সেই পজিশনটা যখন মাল্টিপল হয়ে যাচ্ছে, মানে সেই জায়গাটা যখন অনেক হয়ে যাচ্ছে, মানে একটাই জিন ধরো, সেই জিনটা মাল্টিপল জায়গায় প্লেস হচ্ছে, মানে প্রথমে একটা জায়গায় প্লেস হলো, তারপরে যদি সেই জায়গাটা প্লেস না হয় অন্য একটা জায়গায় প্লেস হয়, সেই জায়গাটা তো অ্যালিলিক ফর্ম একটা, কিন্তু সেই জায়গাটা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই জিনের এফেক্টটাও কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ধরো একটা অ্যালিল, মানে একটা এই ব্লাড গ্রুপটাই চিন্তা করো, সেটা যদি এ অ্যালিলের সাথে থাকে, মানে লোকেশনে থাকে, তাহলে ওই ফরমেশনটা হচ্ছে আমাকে এ ব্লাড গ্রুপের ইয়েটা দিচ্ছে, রেজাল্টটা দিচ্ছে। আবার যদি ধরো বি তে থাকে, তাহলে বি ব্লাড গ্রুপ দেবে, কিন্তু জায়গাটা তো পাল্টে যাচ্ছে, অ্যালিলিক ফরমেশনটা তো পাল্টে যাচ্ছে, তাহলে রেজাল্টটাও পাল্টে যাবে। তো সেই ক্ষেত্রেই আর কি এটা বলা হয়েছে, যেই জন্যই মাল্টিপল অ্যালিল এই কথা বলা হচ্ছে। তো এবিও ব্লাড গ্রুপ একসাথে দুটোরই কিন্তু এক্সাম্পল, ক্লাসিক এক্সাম্পল, একটা মাল্টিপল অ্যালিলিজম আর একটা হচ্ছে পলিমরফিজম। তো এটা মাথায় রাখবে যখনই প্রশ্ন আসবে, কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসলেও আসতে পারে এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা কিন্তু মাথায় রেখে দেবে যে এইটা একই এক্সাম্পল, একই জিনিস বলছে, কিন্তু মানে একটু টুইস্ট আর কি, মানে টার্ম দিয়ে একটু টুইস্ট হয়ে গেল। এবার যেটা চলে যাব সেটা হচ্ছে নিউমেরিক্যাল যে ক্রোমোজোমাল অ্যাবারেশন। মানে কি হয় যে ক্রোমোজোম গুলো, ক্রোমোজোমাল যে ফ্যাক্টর গুলো, যে এই যে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা কটা বলো তো আমাদের দেহে? টোটাল ক্রোমোজোম 20, মানে পেয়ার্স, তাই তো? 23 পেয়ার, হ্যাঁ, 23 23 পেয়ার্স। অটোজোম আর 1 পেয়ার অফ সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, তো এইবার এই যে ক্রোমোসোমাল, যে এখানে আবার এই ক্রোমোসোমাল অ্যাবারেশন ঘটে। তো অ্যাবারেশন বলতে কি, যে এখানে এই যে ক্রোমোসোমের নিউমেরিক্যাল চেঞ্জেস হতে পারে, ঠিক আছে? তো নিউমেরিক্যাল যখন চেঞ্জেস হয়, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ক্রোমোসোমাল অ্যাবারেশন। মানে এখানে নিউমেরিক্যাল চেঞ্জেস কি, মানে একটা ক্রোমোসোমের সংখ্যা হয়তো কম বেশি আছে, মানে ক্যারিওটাইপিক চেঞ্জেস, মানে কোনোটা হয়তো যেখানে থাকার কথা সেখানে নেই, মানে যেখানে থাকার কথা সেখানে একটা সংখ্যায় কম আছে, বা অন্য কিছু একটা এক্সট্রা আছে, কিছু একটা গন্ডগোল আছে, প্রবলেম আছে। তার জন্য কিন্তু সেই প্রবলেম গুলো যখন থাকছে এক একজনের, তখন কিন্তু আবার এই বিভিন্ন রকম সিনড্রোম দেখা যাচ্ছে, বা ডিজিজ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তাদের মধ্যে, সেই পার্টিকুলার একজন মানুষের মধ্যে তখন কিন্তু সেই পরিবর্তনটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই পরিবর্তনের ফলে বিভিন্ন রকম সিনড্রোম, যেরকম ধরো ডাউন সিনড্রোম দেখতে পাওয়া যায়, তারপরে হচ্ছে ডাউন সিনড্রোম ছাড়া হচ্ছে ক্লেনফিল্টার সিনড্রোম, তারপরে হচ্ছে টার্নার সিনড্রোম, এই এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো এবার আমাদের বুঝতে হবে যে এই নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবারেশন, মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা এখান থেকেই আসে, যে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবারেশন মানে সংখ্যার দিক থেকে পরিবর্তন হচ্ছে, ক্রোমোজোমের অ্যাবারেশন ঘটছে সংখ্যার দিক থেকে। সেই ক্ষেত্রে কিন্তু কটা টাইপ আছে, আগে একটু টাইপ গুলো একটু বলে নিই, তারপরে আমি বলছি। যে ক্রোমোসোমাল অ্যাবারেশন ইন ম্যান, যেটা সেইটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অটোজোমাল ক্রোমোসোমাল অ্যাবারেশন, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোসোমাল অ্যাবারেশন। ঠিক আছে, এটাকে ভালো করে বোঝো, যে ওই যে অটোজোম আর সেক্স ক্রোমোসোম, আমাদের দেহে তো ওই ব্যাপারটা আছে যে 23 জোড়া হচ্ছে অটোজোম, মানে 23 জোড়া, 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম, তাই তো? এইবার যখন অটোজোমাল একটা হচ্ছে সেকশন অটোজোমাল ক্রোমোজোমাল অ্যাবারেশন, মানে একটা অটোজোমের ক্ষেত্রেও করতে পারে, আবার সেক্স ক্রোমোজোমাল অ্যাবারেশনও করতে পারে। প্রথমে এটাই, মানে ওই 22 জোড়ার মধ্যে হ্যাঁ, মানে 22 জোড়াতেও হতে পারে, আবার 1 জোড়াতেও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সব ক্ষেত্রেই হতে পারে। এবার অটোজোমের মধ্যে আবার দুটো ভাগ আছে, যে একটা নিউমেরিক্যাল আর একটা হচ্ছে স্ট্রাকচারের দিক থেকেও ক্রোমোজোমাল অ্যাবারেশন কিন্তু ঘটে, ঠিক আছে? সেটা আমি আসছি না, কারণ ওইটা খুব একটা পরীক্ষায় কিন্তু আসে না, ওই জন্য স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যাবারেশনটা আমি পড়াচ্ছি না।
তো আরেকটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল অ্যাবারেশন, তারও কিন্তু নিউমেরিক্যাল সেক্স ক্রোমোজোমাল অ্যাবারেশন ঘটে, মানে নিউমেরিক্যাল দিক থেকে কিন্তু ক্রোমোজোমাল অ্যাবারেশন দুটোতেই ঘটে, একটা অটোজোমের ক্ষেত্রেও ঘটে, সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও ঘটে। এই হচ্ছে আমার ক্রোমোজোমাল অ্যাবারেশনের দুটো মেন ভাগের মধ্যে বা সাব পার্টস, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবারেশন, সেটা অটোজোমের ক্ষেত্রেও দেখবো, সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও দেখবো। তো এইবার প্রথমে যেটা চলে যাই, যে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাপারেশনের মধ্যে প্রথমেই যেটা ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, যেটা খুব ওয়েল নোন একটা সিনড্রোম। সেটা হচ্ছে তোমার, যদি ধরি আমি অটোসোমাল ক্রোমোজোমাল অ্যাবারেশনের মধ্যে পড়ছে, সেটার মধ্যে এটা পড়ছে, কারণ এটা 21 নম্বর যে ক্রোমোজোমটা আছে আমাদের দেহে সেইটার পরিবর্তন যেহেতু ঘটে, সেই জন্যই কিন্তু ডাউন সিনড্রোম দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার কারোর ক্ষেত্রে হচ্ছে ওটা আর কি, কারোর ক্ষেত্রে 45 হয়ে যায়, 45 প্লাস XX, আর 45A প্লাস XY, এই তো টোটাল হচ্ছে 47 ক্রোমোজোম হয়ে যাচ্ছে আর কি। তো এইটাই হচ্ছে মানে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মোটামুটি দেখতে পাওয়া যায় যে ওই 21 জোড়া ক্রোমোজোমে ওখানে গিয়ে কিন্তু গন্ডগোলটা দেখতে পাওয়া যাচ্ছে, 21 নম্বর যেটা ক্রোমোজোম এক্সট্রা থাকছে একটা, তার জন্যই কিন্তু ডাউন সিনড্রোম হয়, মানে ওইখানেই এক বেশি হয়ে যাচ্ছে, তার জন্যই ডাউন সিনড্রোম দেখতে পাওয়া যাচ্ছে। এটা ডাউন বলে একজন সায়েন্টিস্ট, তিনি হচ্ছে এই ব্যাপারটা আর কি প্রথম কি বলবো ইনভেন্ট করেন আর কি। ফার্স্ট যখন তিনি ইনভেন্ট করেছিলেন সেটা তিনি নাম দিয়েছিলেন ইডিওসি অর মঙ্গোলিয়াজম, বা মানে সার্টেন যে ক্যারেক্টার আছে ডাউন সিনড্রোমের ফলে যেটা দেখতে পাওয়া যায়, সেই ক্যারেক্টার হচ্ছে ওই মঙ্গোলিয়ান পিপল যারা আছেন তাদের সাথে সিমিলারিটিস আছে। সিমিলারিটিস কোথায়? সিমিলারিটিস দেখতে পাওয়া যায় যেটা এদের ফেসে যে এপিক্যান্থিক ফোল্ড দেখতে পাওয়া যায়। এপিক্যান্থিক ফোল্ড কি হয় জানা আছে? এপিক্যান্থিক ফোল্ডটা কি জিনিস? ম্যাম ওই যেখানে মানে আয়ের হ্যাঁ ক্যান্সারটা আছে, মানে যেটা কর্নার, সেখানে মানে টিয়ারটা বেরোয়। হ্যাঁ, মানে এক্সট্রা একটা ফোল্ড দেখতে পাওয়া যায় আই ফোল্ডের ওইখানটাতে। এবার তুমি যদি একটু ফলো করো, মঙ্গোলিয়ান পিপল বলতে কাদের বোঝায়? মঙ্গোলিয়ান পিপল বলতে যারা নর্থের দিকে থাকে জেনারেলি। এবার আমি নর্থ ইস্ট দিয়ে বলবো, নর্থ ইস্টে খুব ভালো এক্সাম্পল দেখতে পাওয়া যায় এই মঙ্গোলিয়ান ক্যারেক্টারিস্টিক্স এর। তো তাদের মধ্যে এই এপিক্যান্থিক ফোল্ডটা কিন্তু জেনারেলি দেখতে পাওয়া যায়, তার মানে এটা না যে ওদের ডাউন সিনড্রোম আছে, ওদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা মঙ্গোলিয়ান ফিচার। কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যায় যে ডাউন সিনড্রোমের জন্য যাদের মধ্যে থাকার কথা নয় এপিক্যান্থিক ফোল্ডস, তাদের মধ্যেও কিন্তু এপিক্যান্থিক ফোল্ড দেখতে পাওয়া যায়, এটা একটা মেন ফিচার। তাই জন্য প্রথমে এটার নাম ওই মঙ্গোলিয়াজম দেয়া হয়েছিল, বা ইডিএসি আর একটা নাম দেওয়া হয়েছিল, কারণ এদের মুখটা মানে খুব চাইল্ড লাইক ফেস হয় যাদের ডাউন সিনড্রোম দেখতে পাওয়া যায়, যাদের ওই 21 নম্বর ক্রোমোজোম একটা এক্সট্রা পেয়ার দেখতে পাওয়া যায় তাদের কিন্তু ডাউন সিনড্রোম হয়। তাদের এদের যেরকম শর্ট স্ট্রেচার দেখতে পাওয়া যায়, তারপর টাংটা প্রোট্রুডিং টাং হয়, তারপরে ডিসেবিলিটিস দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের, মাসেল সিস্টেম রিফ্লেক্স গুলো খুব একটা ভালো হয় না, মানে ইডিয়াক লাইক ফেক স্ট্রাকচার হওয়ার জন্য এদের ওই ইডিএসি এই টার্মটা কিন্তু বলা হয়। তারপরে এদের ইমিউন সিস্টেম যেটা, ইমিউন সিস্টেমটাও কিন্তু খুব একটা ভালো হয় না, মানে সাপ্রেস থাকে অনেকটা, ইনফেকশন মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এদের ইনফ্লুয়েঞ্জাও দেখতে পাওয়া যায়, একটা বয়সের পর গিয়ে অ্যালজাইমার্স এর প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারপরে এদের রিপ্রোডাক্টিভ এজে এদের পৌঁছানোর আগেই, মানে ওই ধরে নাও অ্যাডোলেসেন্স আসার আগে আগেই এরা মোটামুটি মারা যায়, খুব বেশি দিন এরা কিন্তু বাঁচতে পারে না আর কি, ডাউন সিনড্রোম দেখা গেলে আর কি। এটা 2000 বাচ্চা জন্মালে তাদের মধ্যে একটা বাচ্চার এই ডাউন সিনড্রোম হওয়ার রিস্ক থেকে যায় আর কি। যারা 40 অ্যাভাব প্যারেন্টস হচ্ছে, মানে 40 প্লাস এজ যাদের, তারপরে যারা প্যারেন্টস হচ্ছে, তাদের মধ্যে যদি 50টা চাইল্ড বার্থ হয় তাদের মধ্যে একটার চান্স থেকে যায় ডাউন সিনড্রোম হওয়ার। তো এইটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ ডাউন সিনড্রোম। এটা কিন্তু ওই অটোজোমাল ক্রোমোজোমাল অ্যাবারেশনের নিউমেরিক্যাল অ্যাবারেশন যেটা, তার জন্য কিন্তু হলো, কারণ ওই 21 নম্বর ক্রোমোজোমটা কিন্তু আমাদের অটোজোমের মধ্যে পড়ে, সেক্স ক্রোমোজোমের মধ্যে পড়ে না। তো এটা হচ্ছে ডাউন সিনড্রোমটা কিন্তু তার এক্সাম্পল। তো
এবার যেটা এখানে বললাম এই যে অটোসোমাল অ্যাবারেশন যেটা, সেইটা অটোসোমাল অ্যাবারেশনের মধ্যে যে নিউমেরিক্যাল অটোসোমাল অ্যাবারেশন তার মধ্যে কিন্তু ডাউন সিনড্রোম পড়লো, ঠিক আছে, এটা মাথায় রেখো। তো এরপর যেটা চলে যাব সেক্স ক্রোমোসোমাল অ্যাবারেশন, তার মধ্যে যে নিউমেরিক্যাল সেক্স ক্রোমোসোমাল অ্যাবারেশন সেইটাতে চলে যাব। সেইটাতে চলে গেলে নিউমেরিক্যাল যে চেঞ্জেস গুলো হয় আর কি সেক্স ক্রোমোসোমের ক্ষেত্রে, যেমন ক্লাইনফিল্টার সিনড্রোম, এখানে একটা এক্সট্রা এক্স ক্রোমোসোম অ্যাসোসিয়েটেড হয়, এক্সট্রা এক্স ক্রোমোসোম কিন্তু অ্যাসোসিয়েট হয়, যেটা অ্যাবনর্মালিটিস দেখতে পাওয়া যায় মানে মেলদের মধ্যে একটা এক্সট্রা এক্স ক্রোমোসোম চলে এলে তাদের মধ্যে এই ক্লাইনফিল্টার সিনড্রোম যেটা সেটা দেখতে পাওয়া যায়। তো এক্সট্রা এক্স ক্রোমোসোম চলে এলে পজিশনটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্স এক্স ওয়াই কন্ডিশন, এটা দেখতে পাওয়া যায়, যেটা নর্মালি যেটা হয় এক্স ওয়াই একটা মেলের ক্ষেত্রে, কিন্তু এদের ক্ষেত্রে এক্স এক্স ওয়াই দেখতে পাওয়া যায়, এক্সট্রা আধিক্য দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হয় মানে বিভিন্ন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, মানে সেগুলো আসছি যে কি কি ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, কিন্তু এটা যেটা হয় 500 বার্থ মানে চাইল্ড বার্থ ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে যদি আমি ধরি, তার মধ্যে একজনের এইটা ক্লাইনফিল্টার সিনড্রোম এর চান্সেস থেকে যায় আর কি, যেটা আছে। এবার এই ক্লিনিক্যাল ফিচার যেটা, এরা সেক্সুয়ালি খুব একটা ডেভেলপড হয় না, ব্রেস্ট ডেভেলপমেন্ট এদের সামান্য দেখতে পাওয়া যায় যদিও মেল হওয়া সত্ত্বেও, কারণ একটা এক্স যেহেতু এক্সট্রা থাকছে। তো আর বডি হেয়ার স্পার্স হয়, ক্রোমাটিনটা মানে সেক্স ক্রোমাটিন এই জিনিসটা কিন্তু পজিটিভ হয় যেহেতু এটা এক্স একটা এক্সট্রা থাকে। এইবার সেক্স ক্রোমাটিন এই জিনিসটা কি, এটা একটু তুমি জানো কি সেক্স ক্রোমাটিন কি হয়? কোনো ধারণা আছে? ম্যাম বলো। তোমার মানে ওই মানে কি জিনিসটা কি সেক্স ক্রোমাটিনটা কিন্তু বলো এবার, তুমি বলো যে তুমি কি কনসেপ্ট আছে সেক্স ক্রোমাটিন বিষয়টার ক্ষেত্রে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ক্রোমাটিন তো ক্রোমোজোমের একটা ইউনিট, মানে হুম হুম ফাইবার, সেটা যখন সেক্স কে ডিটারমিন করে হুম হুম সেটাই সেক্স ক্রোমাটিন। হ্যাঁ, মানে সেটা আর যখন বলি আমাদের সেক্স ডিটারমিনেশনটা হয়, তো এটা বেসিক্যালি একটা ল্যাবে একটা টেস্ট করা হয় আর কি, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় যে ওর মধ্যে ওই বস্তুটা পজিটিভ আছে কিনা ক্রোমাটিনটা, কারণ সেক্স ক্রোমাটিন পজিটিভ কখন বলা হয়, ক্রোমাটিন পজিটিভ বলা হয় কখন, যখন ওই ফিমেলদের ক্ষেত্রে পজিটিভ আর ওদের ক্ষেত্রে নেগেটিভ আসে, ওই এক্স এর একটা যেহেতু আধিক্য থাকে সেক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার থাকে, ঠিক আছে, সেটা ক্রোমাটিন পজিটিভ হয়ে যাচ্ছে তখন, আর আদারওয়াইজ নেগেটিভ হয়, জেনারেলি ছেলেদের ক্ষেত্রে নেগেটিভ হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাওয়া যায় এটা কিন্তু পজিটিভ হয়ে যায়, কারণ একটা এক্স ক্রোমোসোম তো এখানে বেশি আছে, যেটা ফিমেলদের ক্ষেত্রে থাকে জেনারেলি, কিন্তু এখানে হচ্ছে এক্সএস ওয়াই এটা হয়ে যাচ্ছে, মানে ক্লাইনফিল্টার সিনড্রোমে সেটা পজিটিভ দেখা যাচ্ছে। তো এখানে এক্সএস ওয়াই যেহেতু হচ্ছে, সেইখানে আবার হচ্ছে তোমার ওই 47 হয়ে যাচ্ছে সংখ্যাটা, আমাদের টোটাল ক্রোমোসোম কনস্টিটিউশনটা কিন্তু আবার 47 হয়ে যাচ্ছে উইথ এক্সএস ওয়াই আর কি, মানে সংখ্যাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা গেল ক্লাইনফিল্টার সিনড্রোম, যেটা নিউমেরিক্যাল ক্রোমোসোমাল অ্যাবারেশনের ফলে হচ্ছে আর কি, সেক্স ক্রোমোসোমাল অ্যাবারেশন, এইটা কিন্তু মাথায় রাখবে, ওটা অটোসোমাল, এটা সেক্স ক্রোমোসোমাল আর কি। এবার হচ্ছে টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোমে কি হয়, টার্নার সিনড্রোমে যেটা হচ্ছে যে এই যে কি বলবো কি বলে এক্স ক্রোমোসোম যেটা আর একটা এক্স ক্রোমোসোম থাকছে, মানে একটাই হয়ে যাচ্ছে এখানে 44 আর একটা অনলি ওয়ান এক্স ক্রোমোসোম যে একটাই থাকছে, মানে দ্বিতীয় যেটা সেইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, মানে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে এখানে 45 44 প্লাস 44A প্লাস এক্স ও হয়ে মানে 0 হয়ে যাচ্ছে বেসিক্যালি। তো 45 ক্রোমোসোম নিয়ে গঠিত হচ্ছে, মানে আর একটা যেটা থাকার কথা সেক্স ক্রোমোসোম সেটা এখানে থাকছে না, শর্ট পড়ছে একটা। তো এইটাই হচ্ছে টার্নার সিনড্রোম দেখতে পাওয়া যাচ্ছে। এর ফলে যেটা হয় যে টার্নার সিনড্রোমে যেটা দেখতে পাওয়া যায় যে ক্লিনিক্যাল স্ট্রেচার যেটা মানে শর্ট স্ট্রেচার দেখতে পাওয়া যায়, অ্যাবসেন্স অফ ওভারিজ দেখতে পাওয়া যায়, ফাইবার লাইক হয়ে যায় ওভারিটা খুব একটা বড় হয় না, ব্রড চেস্ট দেখতে পাওয়া যায়,
স্প্রেড নিপলস দেখতে পাওয়া যায়, মানে নেকটা খুব একটা উইভিং হয়, স্মল ইউটেরাস মানে ইউটেরাসের জায়গাটা ছোট হয়। এখানে আবার ক্রোমাটিন নেগেটিভ হয়, কারণ সেই আবার এক্স এর প্রেজেন্সটা নেই, তার জন্যই কিন্তু ক্রোমাটিনটা নেগেটিভ হচ্ছে। এক্সটার্নাল জেনিটালিয়া সেটা ফিমেল লাইক হয় অনেকটা। তো এইগুলো হচ্ছে টার্নার সিনড্রোমটা একটা এফেক্টেড। এখানে কিন্তু ওই যে মানে লাইফ স্প্যানটা খুব একটাকে এফেক্ট করে না, কিন্তু যেটা হয় যেটা রিপ্রোডাক্টিভ অর্গান গুলো খুব একটা অ্যাক্টিভ থাকে না, মানে রিপ্রোডাক্টিভ কালি সে খুব একটা অ্যাক্টিভ হয় না। কারণ যেটা হয় এটা সাধারণত ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়, মানে ফিমেল যেটা বলছি একটা এক্স ক্রোমোজোম আর একটা যেটা প্রেজেন্ট থাকার কথা নর্মাল কেসে, সেটা এখানে প্রেজেন্ট থাকে না, অ্যাবসেন্ট হয়ে যায়। ফলে যেটা হয়, যেটা ফিমেল এক্সপ্রেশনস গুলো সেইগুলো কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায়, মানে যখন রিপ্রোডাকশনের ক্ষেত্রে বা গোনাড অর্গানস গুলো সেগুলো থাকে না আর কি। আর মেনস্ট্রুয়েশন সাইকেলও কিন্তু এদের ক্ষেত্রে স্টার্ট হয় না, কারণ এদের এই রিপ্রোডাক্টিভ অর্গান যেহেতু প্রপারলি এক্সপ্রেস হয় না তাদের ফিচার্স গুলো, সেই জন্য এদের মধ্যে এইটা অ্যাবসেন্ট থাকে আর কি। লাইফ স্প্যানটাকে হয়তো কোনো এফেক্ট করে না, কারণ কারণ তার রিপ্রোডাক্টিভলি তারা খুব একটা অ্যাক্টিভ হয় না। তো এটাই হচ্ছে টার্নার সিনড্রোম। এবার সুপার মেল একটা দেখতে পাওয়া যায়। সুপার মেল একটা কন্ডিশন হয়, যেটা হচ্ছে এক্সেস ওয়াই মিওটিক নন ডিজাংশন কজেস কন্ডিশন। এটা হচ্ছে নর্মাল এক্স একটা থাকে, আর অ্যাবনর্মাল এক্স ওয়াই স্পার্ম যেটা থাকে, সেটা আবার এক্সেস ওয়াই একটা কন্ডিশনও দেখতে পাওয়া যায়। একটা সুপার মেল আর একটা সুপার ফিমেল, এই কন্ডিশন কিন্তু দুটো দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে। এই যে একটু আগে যেটা বললাম না ক্লেনফেল্টার সিনড্রোমে যে এক্সএস ওয়াই একটা দেখতে পাওয়া যাচ্ছে, এরকম সিমিলারলি যেটা হয় আর কি এক্স ওয়াই ওয়াই ও কিন্তু দেখতে পাওয়া যায়, যেটা সুপার মেল হিসেবে বলা হয় আর কি। সেটাই বলতে চাইছি, এটার সাথে টার্নার সিনড্রোমের কিন্তু সম্পর্ক নেই, কিন্তু টার্নার সিনড্রোমটা হচ্ছে এইটা, মানে যেটা অ্যাবসেন্ট থাকে, এটা তোমার এইটার সাথে কানেক্ট করতে পারো আর কি। কি বলে ক্লেনফেল্টার সিনড্রোমের সাথে কানেক্ট করতে পারো, ঠিক আছে। সুপার মেল সুপার ফিমেল এই একটা স্ট্যাটাস কিন্তু দেওয়া হয় আর কি, যখন এই ধরনের কন্ডিশন দেখতে পাওয়া যায়। তো এই ছিল মোটামুটি অ্যাবারেশন, নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবারেশনের ফলে অটোজোমাল ক্রোমোজোমাল এবং সেক্স ক্রোমোজোমাল অ্যাবারেশন নিউমেরিক্যাল পার্সপেক্টিভে এই মানে সিনড্রোমস গুলো বা ডিজিজ গুলো দেখতে পাওয়া আর কি যায়। তো জেনেটিক্স থেকে মোটামুটি এই জায়গাগুলো আসে প্রশ্ন, মানে কিভাবে ইনহেরিটেন্স প্যাটার্ন কি হয়, কি মেথডসে আর কি জেনেটিক্সটাকে স্টাডি করা হয়, হিউম্যান জেনেটিক্সটাকে স্টাডি করা হয়। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্কোপস গুলো কি আছে হিউম্যান জেনেটিক্সের সেইগুলো, আর এই বিভিন্ন যে সিনড্রোম গুলো যেগুলো ক্রোমোজোমাল অ্যাবারেশনস এর ফলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার বলো কোনো প্রশ্ন? না ম্যাম, আজকে তো পুরো ক্লিয়ার আছে। আগের দিন থেকে কি করতে হবে, আগের দিনে দু একটা জিনিস জানার আছে, হ্যাঁ বলো। বলছি আজকে পুরো ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আগের দিনে কিছু প্রবলেম আছে, একটু করতে হবে, তারপর আপনাকে জানা। আচ্ছা আচ্ছা, মানে তুমি মানে পড়াটা বাকি তাই তো? তাই ঠিক আছে, হ্যাঁ সে ম্যাম, তো সময় লাগবে, একটু তো সময় লাগবে। আজকের দিনটা ঠিক আছে। আজকে তো মানে কোনো বোঝার খুব একটা ছিল না। তাহলে পড়েছি হ্যাঁ আজ টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইন্ট-ফিল্ডার সিনড্রোম, হ্যাঁ ক্রোমোজোমাল এইগুলো অ্যাবারেশন, এগুলো পড়া আছে। ইজি জিনিস, খুব একটা কঠিন কিছু ব্যাপার এটা কিন্তু নেই। তুমি তাও মনে দেখো। মনে রাখার জায়গাটাই বেশি। হ্যাঁ এগুলো মনে রাখার জায়গাটাই বেশি। আহ, না, আগের সেক্স দিন ম্যাক্সিমাম, ক্রোমাটিনটা কি অনলি তাহলে ফিমেলদের ক্ষেত্রে থাকে? হ্যাঁ ওটা ফিমেলদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকতে, এক্সট্রা একটা এক্স যখন চলে আসছে না তখনই ওটা ক্রোমাটিন পজিটিভ বলছে, মানে ওই ওই আদারওয়াইজ ওই কিন্তু বার বার বডি ওইটাকেই বলে নাকি? বার বডির একটা প্রেজেন্স থাকে ওখানে, তার জন্যই কিন্তু ওটা দেখতে পাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু দেখতে পাওয়া যায় না। বার বডিটা ওটা সেক্স ক্রোমাটিন না? না না, বার বডির প্রেজেন্স তোমরা যদি মানে এটা বেসিক্যালি একটা প্র্যাকটিক্যালের জিনিস, ঠিক আছে সেক্স ক্রোমাটিনটা। তো এইটা হচ্ছে তোমার একটা ওই স্লাইডে ফেললে তখন ওটা ওই একটা ডটেড পোর্শন ওখানে দেখা যায় আর কি, একটা স্লাইড থাকে সেখানে ওই ডটেড পোর্শনটা প্রেজেন্ট থাকলে সেটা ওই ক্রোমাটিন পজিটিভ, আদারওয়াইজ ওটা ক্রোমাটিন নেগেটিভ হয়। ঠিক আছে, প্রেজেন্স অফ ওই বার বডি যেটা বলছো ওটাই।
ওটা যদি থাকে তো পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। তো এক্সট্রা যে সেক্স ক্রোমোসোম মানে ওই এক্স যেটা, সেটা থেকেই জেনারেলি ওই বার বডিটা থাকে না, আদারওয়াইজ থাকে না। ওয়াই প্রেজেন্স থাকলে সেটা কিন্তু থাকে না, তখন ওটা ওই নেগেটিভই ধরা হয়। তো মানে এইটা দুটো এক্স থাকলেই সম্ভব এটা? দুটো এক্স থাকলেই ওটা বার বডির ওই প্রেজেন্সটা থাকে, যেটা এক্সট্রা ক্যারি করছে, সেইটা তখন পজিটিভ হয়ে যাচ্ছে, তখনই ক্রোমাটিন পজিটিভ বলা হয়। মানে তাহলে ক্লাইনফিল্টার সিনড্রোমে তাহলে সেক্স ক্রোমাটিন প্রেজেন্ট থাকবে, তাই তো? মানে ছেলেদের যেটা ডাবল এক্স হয়। হ্যাঁ, সেটা তো থাকবেই, কারণ ওই ডবল এক্স হয়ে যাচ্ছে বলেই কিন্তু পজিটিভ হচ্ছে এখানে। মানে ওই ক্রোমাটিন পজিটিভ বা সেক্স ক্রোমাটিন পজিটিভ যাই বলো, ওই পজিটিভ আর কি। ঠিক আছে, তো এইটাই সেই জন্য এদের ক্ষেত্রে তো এক্সট্রা থাকছে না, এক্সট্রা এক্সএস ওয়াই হয়ে যাচ্ছে, আমি বুঝে গেছি। ওই জন্যই। তো এটা হচ্ছে ব্যাপার। পড়ো, জেনেটিক্সটা পড়ো, মোটামুটি তো কভার হয়েই গেল, আর খুব একটা কিছু বাকি নেই। তো এইবার বলো যে বায়োলজি থেকে ক্লাস নেব নাকি বায়োলজিতে শুধু রেস বাকি আছে, আর রেসটা তাহলে কমপ্লিটই করে দিই না? হ্যাঁ, শেষ করে দেন, রেস্টটা শেষ করে দেন। রেসটা তাহলে কমপ্লিটই করে দিই, তারপরে তো শুধু বাকি থাকে আমার ওই ম্যাজিক আর ইয়েটা, ডেমোগ্রাফি, এই দুটোই বাকি আছে সোশ্যালে। রিলিজিয়ান বাকি। ওটাই তো বলো, ওই ম্যাজিক তো রিলিজিয়ানের মধ্যেই পড়ে, ওটাই বলছি। তো ওটাই বাকি আছে, আর ডেমোগ্রাফি বাকি আছে, এছাড়া আর কিছু কিন্তু বাকি নেই। তো ঠিক আছে, রেস্ট আমি স্যাটারডেতে তাহলে করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। জেনেটিক্সটা পড়ো, আমি অ্যাসাইনমেন্ট ওই স্যাটারডেতেই দেবো, মানে একসাথেই দেবো, মানে জেনেটিক্স থেকেও দেবো প্লাস ইয়ে থেকেও দেবো। আর একটা ব্যাপার, জেনেটিক্সে আমি একটা জিনিস করাইনি, যেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংটা আমি করাইনি, কারণ আমি চাইছি না অত বেশি ডিফিকাল্ট জিনিসের মধ্যে এক্ষুনি যাও। বেটার তোমরা এইগুলো পড়ো, এইগুলো থেকে প্রশ্ন আসেও, আবার এটার দিকেই ফোকাস করো। বেশি ঘেটে গেলে কিন্তু মুশকিল, বেসিক জিনিসগুলো ঠিক যেন ক্লিয়ার থাকে, সেটা ইম্পর্টেন্ট বেশি। যদি তোমার এগুলো পড়ার পরেও মনে করো যে আমি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ওগুলো করতে চাইছি, তখন আমি না একটা মেটেরিয়াল প্রোভাইড করব। ঠিক আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে জেনেটিক্স, এই অবধি থাকছে। নেক্সট স্যাটারডেতে আমি তাহলে রেসটা দেখবো, রেস থেকে কি কি ম্যাম ব্যাপার ওই বলো। ওই কিনশিপের আর হ্যাঁ, ফ্যামিলি যে আপনি বলেছিলেন যে সবগুলো ডায়াগ্রাম দিয়ে দেবো, ওই এগুলো কিনশিপের ডায়াগ্রাম, আপনি এইগুলো ছিল না, ওই কি বলছে বার ডায়াগ্রাম গুলো করে একটা জায়গায় করে দিবেন বলেছিলেন। হ্যাঁ আমি কিনশিপের যে ওই সিস্টেম গুলো ডায়াগ্রাম বলছো কি তুমি, যে প্রোহোমা সিস্টেম, তারপরে এস্কিমো সিস্টেম, ওর যে ডায়াগ্রাম গুলো, ওর কথা বলছো কি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই কি বলে ওটাকে, চেকার বোর্ড, ওই টাইপের একটা কি, ওটা হ্যাঁ, কি বলে যে পেডিগ্রি কাগজে ডায়াগ্রাম, তোলা? হ্যাঁ আমি তো হ্যাঁ, সেটা পেডিগ্রি, হ্যাঁ। সাথে সাথেই পাঠিয়ে দিয়েছিলাম, ওই যে প্রত্যেকটা সিস্টেমের তলায় ডায়াগ্রাম গুলো শুধু ওখান থেকে করে নিতে বলেছিলাম, সাথে সাথে পিডিএফ পাঠালাম না যখন ক্লাস করালাম, তো বললাম হ্যাঁ ওখান থেকে ডায়াগ্রাম গুলো এঁকে নাও, শুধু ডায়াগ্রাম গুলো আঁকবে, উপরের কথাগুলো লেখার প্রয়োজন নেই, কথা এখানে যা লেখা আছে সেটাই লিখবে। কিন্তু ওই পিডিএফটা তুমি গ্রুপটা একটু চেক করবে, ওখানে কিনশিপ সিস্টেম বলে দিয়েছিলাম আমি সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, ওখান থেকে শুধু ডায়াগ্রাম গুলো ড্র করে নেবে, প্রত্যেকটা সিস্টেমেরই ডায়াগ্রাম ড্র করা আছে ওখানে। ঠিক আছে ম্যাম, কোনো ঠিক আছে। ঠিক আছে, ওগুলো কিন্তু অবশ্যই করে নেবে, নিয়ে দরকার হলে আমাকে দেখিয়ে নেবে একবার যে এইগুলো করেছি আর কি ওখান থেকে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকছে। তারপর স্যাটারডেতে আবার, স্যাটারডেতে কিন্তু সন্ধ্যাবেলা যেরকম ক্লাস নেই 8টা থেকে, ওরকমই নেব। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, এবার সন্ধ্যাবেলা আপনি ক্লাস নেন সবগুলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তন্ময়েরও সুবিধা হবে একটু। হ্যাঁ তন্ময় অনেকদিন প্রেজেন্ট নেই, আমি সেটাই দেখতে পাচ্ছি, জানি না কি। হ্যাঁ প্রিলির জন্য একটু বেশি খাটছে। হ্যাঁ, হয়তো তোমাদের প্রিলির ডেট কবে পড়েছে? 21শে মার্চ সম্ভব, মানে এখনো ঠিক নেই। আচ্ছা 21শে মার্চ, আচ্ছা ঠিক আছে। আমি এই মাসটা ম্যাম যত পারবো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আর 2-3 দিনে, তারপরে মার্চ থেকে কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারবো না।
না ঠিক ক্লাসগুলো আছে, করবো। মার্চের জন্য আমি খুব একটা তো কিছু ফেলে রাখছিও না, না আমি বায়োলজি তো আমি শেষই করে আপনাকে বলে দিলাম ওটা মানে ফার্স্ট মাস হ্যাঁ থেকে হ্যাঁ ধরেন আর 20 দিন তখন রিভাইজ দিতেই হবে। ঠিক আছে, একটা কাজ করো বেটার, যে মার্চের প্রথম দুটো উইকে আমি হয়তো ওই দুটো ক্লাসে ডেমোগ্রাফি আর রিলিজিয়ন শেষ করে দেবো, আমার সিলেবাস শেষ, তাহলে আমি তারপরে আর ক্লাস নেব না। তোমাদের প্রিলি হয়ে যাক, প্রিলি হয়ে গেলে তারপর তোমরা তোমাদের ডাউটস গুলো কি কি আছে সেগুলো আমাকে জিজ্ঞাসা করবে, বা কি ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো তখন আমি আর কি। হ্যাঁ, তখন একটু ডাউট ক্লিয়ারিং ক্লাস আর ওই মক টেস্ট গুলো দেবো। হ্যাঁ ওটাই বলছি, যে তখন ওইগুলো হবে, তখন এইভাবে ক্লাসটা হবে না আর কি, ঠিক আছে? তো ঠিক আছে। তো ওইটা করে নাও, আমি চাইছি ওই জন্য সিলেবাসটা শেষ করে দিতে। আমি স্যাটারডেতে না আমার ম্যাম, এখন অনেকটা তো কনফিডেন্স পাওয়া গেছে। আগে হ্যাঁ তো বুঝতাম না, মানে সিলেবাসটাই বুঝতাম না, প্রবলেম এটাই। না না এখন তো একটা আউটলাইন মোটামুটি পেয়ে গেছো, যে কোথায় তোমার কতটা হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি পড়ার পেয়ে গেছি। বিষয় আছে না আছে, সেটা করে নাও, সেভাবে আস্তে আস্তে গুটিয়ে নাও, নিয়ে তারপর ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে তাহলে স্যাটারডে হচ্ছে আবার ক্লাস। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ।